1999 সালের 3রা মে পাক সেনাপ্রধান জেনারেল পারভেজ মোশাররফ কার্যত সে দেশের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে বেইজ্জত করতেই কার্গিল যুদ্ধ বাঁধিয়েছিলেন। এটা যদিও পরবর্তীতে প্রমাণিত হয় জেনারেল মোশাররফের অজ্ঞতাবশত উচ্চাভিলাষ করতে গিয়েই নওয়াজ শরীফকে বেকায়দায় ফেলেছিলেন। এরও একটি ইতিহাস রয়েছে। 1999 সালের 9 মে ভারত থেকে তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী সৌহার্দ্য নামের বাসে চেপে লাহোর পর্যন্ত গিয়েছিলেন। সেই বাস যাত্রায় ভারতের সঙ্গে পাকিস্তানের একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপিত হয়েছিল। সেই সময় লাহোরে গিয়ে প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী বলেছিলেন, বহু যুদ্ধ হয়েছে, বহু সম্পর্কের অবনতি ঘটেছে, এবার আমরা নতুন সম্পর্কের অবতারণা করি। বিষয়টি ভালো চোখে নেননি তৎকালীন সেনাপ্রধান এবং প্রয়াত পারভেজ মোশাররফ। তিনি ভেবেছিলেন নওয়াজ শরীফকে উঠতে দেওয়া যাবে না, নওয়াজ শরীফকে এক্ষুনি বেইজ্জত করতে হবে। এরপর তিনি ছকে নেন ভারতবর্ষের কার্গিল যুদ্ধ কিভাবে বাঁধানো যায়। তার ঠিক কদিন বাদেই তৎকালীন সেনাপ্রধান পারভেজ মোশাররফ মে মাসে শুরু করেন ভারতবর্ষের এলওসি বরাবর বিভিন্ন পোস্টকে দখল করা। বিষয়টি প্রথম তাসি নামগিয়াল নামের একজন স্থানীয় বাসিন্দার নজরে আসে। তিনি নিকটবর্তী ভারতীয় সেনা ছাউনিতে গিয়ে এমন খবরটি দেন যে ওখানে এলওসি বরাবর বেশ কিছু বিদেশি সেনা ওখানে দৌড়ঝাঁপ করছে, খুঁড়ছে বাংকার, লক্ষ্য ভারতকে আক্রমণ করা। বিষয়টি শুনে নিয়ে সঙ্গে সঙ্গে ভারতীয় সেনারা পর্যবেক্ষণ শুরু করে। তারা দেখতে পায় একে একে দ্রাস, বাটালিক সহ বিভিন্ন সেক্টরে ভারতের সেনাদের পরিবর্তে সেখানে অলরেডি পাক সেনারা ঘাঁটি গেড়ে বসে আছে। এইভাবে 130টি সেক্টর যখন বেদখল হয়ে যায় তখন খবর আসে দিল্লিতে তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী বলেন, পাকিস্তানি সেনা সিমলা চুক্তি 1972 সালে সংগঠিত হয়েছিল পাক প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোর সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর। উদ্দেশ্য ছিল কেউ কখনো লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল অতিক্রম করবে না। যদি কেউ অতিক্রম করে থাকে পরবর্তীতে দুপক্ষের সেনারা অথবা রেঞ্জাররা অথবা বিএসএফ বৈঠক করে তা মিটিয়ে নেবে। কিন্তু বিষয়টি অটল বিহারী বাজপেয়ী উপলব্ধি করে অটল বিহারী বাজপেয়ী সেই দিনই ঘোষণা করেছিলেন, ভারতবর্ষ কখনো কারোর সঙ্গে শত্রুতায় যায় না, ভারতবর্ষ সকলের সঙ্গে শান্তি চায়। তাই এলওসি অতিক্রম করা পাক সেনাদের দ্রুততার সঙ্গে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল থেকে বাইরে তাদের দেশে পাঠিয়ে দিতে হবে। বিষয়টি ভারতীয় সেনাদের মনপসন্দ হয়নি, কিন্তু প্রধানমন্ত্রীর নির্দেশ বলে কথা। সেই সময় ভারতের সেনাপ্রধান ছিলেন জেনারেল বেদ প্রকাশ। তিনি প্রধানমন্ত্রীর বাক্যকে শিরোধার্য করে নিয়ে অলরেডি প্রতি আক্রমণ না করে সেনাদের বিতাড়িত করার জন্য উঠে পড়ে লেগে পড়েন। সেই সময় তার নাম দেওয়া হয় অপারেশন বিজয়। এরপর 26শে মে কাউন্টার অ্যাটাক করার জন্য ভারতীয় সেনারা তৈরি হয়। সেই সময় ভারতের বায়ুসেনা প্রধান ছিলেন জসপ্রীত টিপনিস। তিনি ঠিক করেন এলওসি টপকে গিয়ে সেই দেশের বেশ কিছু সামরিক ঘাঁটি ধ্বংস করে দেওয়া হবে। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নির্দেশকে 3 সেনাকেই মানতে হয়। এরপর মিরাজ 2000 নামের ফ্রান্সের তৈরি বিমানকে নিয়ে বাটালিক, দ্রাস সহ বিভিন্ন সেক্টরে বোমাবর্ষণ শুরু করে। নিচ থেকে ভারতীয় সেনারা পায়ে পায়ে এগোতে শুরু করে 16,000 ফিট উচ্চতায়। কিন্তু যেহেতু পাক সেনারা সর্বোচ্চ শৃঙ্গে বসেছিল সেই কারণে বেশ কিছু সেনার মৃত্যু ঘটে। কিন্তু তারপরেও দমে থাকেনি ভারতীয় সেনারা। বাস্তবে যখন দু দেশের মধ্যে যুদ্ধ শুরু হয় কেউ কখনো উপলব্ধি করতে পারে না কার দোষ কার গুণ। যেমন রাশিয়া ইউক্রেন যুদ্ধকে কেউ পৃথকীকরণ করতে পারছে না, গাজাতে আক্রমণ চলছে, ইসরায়েলের সঙ্গে বিভিন্ন দেশের যুদ্ধ মাঝে মধ্যেই চলে। সেই ক্ষেত্রেও কে দোষী কে গুণী সেই বিষয়টি যেমন প্রমাণ হয় না, ঠিক তেমনি ভারতীয় সেনাদের ক্ষেত্রেও এই বিষয়টি বিপরীত ঘটনা ঘটেছিল। সেই সময় সারা বিশ্বকে ভারতবর্ষ জানাতে সক্ষম হয়েছে পাকিস্তান এলওসি অতিক্রম করে 130টি ভারতীয় ঘাঁটি দখল করেছে। এরপর ভারত ধীরে ধীরে শক্তি অর্জন করে তারা আক্রমণ শুরু করে। পাক কার্গিল যুদ্ধের রিয়েল হিরো যদি বলতে হয় সেই ক্ষেত্রে বিক্রম বাট্রাকে বলা হয়, যার নামে পরবর্তীতে শের শাহ নাম দিয়ে পৃথক সিনেমা পর্যন্ত তৈরি হয়েছে। বিষয়টি সারা বিশ্বের পাশাপাশি তৎকালীন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের কানে যায়। বিল ক্লিন্টন তার গুপ্তচর সংস্থাকে দিয়ে খোঁজ খবর নিয়ে জানতে পারে এটি পাকিস্তানের ষড়যন্ত্র। সেই সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে ডেকে পাঠায় আমেরিকা স্পষ্ট জানিয়ে দেয় দ্রুততার সঙ্গে পাক সেনাদের প্রত্যাহার করতে হবে। কিন্তু নওয়াজ শরীফ তাতে খুব একটা সন্তুষ্ট ছিলেন না। এরপর ভারতীয় সেনারা প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নির্দেশে একের পর এক বোমাবর্ষণ ছাড়াও -40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সেই সময় ভারতীয় সেনারা 2 কেজি রেশন এবং 100টি করে বুলেট নিয়ে হামাগুড়ি দিয়ে -40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পৌঁছে যায়। তাতেও সুবিধে না হয় এরপর তারা
ভিন্ন ছক কষে। সেই সময় ব্যাটেল অফ টোটোলিঙ্ক যাত্রা করে -5 ডিগ্রি থেকে 11 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হামাগুড়ি দিয়ে ভারতীয় সেনারা পৌঁছে সেখানে 3টি ভাগে বিভক্ত হয়ে যায়। নেতৃত্বে ছিলেন কর্নেল এম.বি. রবীন্দ্রনাথ। তিনি এই 3টি ভাগের নাম দেন অভিমন্যু, ভীম এবং অর্জুন। এই 3টি ভাগে বিভক্ত হয়ে ধীরে ধীরে সমস্ত পাক সেনা বাংকার গুড়িয়ে দিয়ে তারা পাক সেনাকে বিতাড়িত করে। এর ফলে 4000 বাংকার যেমন ধ্বংস করা সম্ভব হয়েছে, ঠিক তেমনি ভারতীয় সৈন্যদের দাপটের সঙ্গে পেরে ওঠেনি পাক সেনারা। কিন্তু লক্ষ্য হলো 1999 সালের মে মাসে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে বেইজ্জত করে সেই সময় ভারতের কার্গিল আক্রমণ করার ফলে নওয়াজ শরীফের গ্রহণযোগ্যতা দেশে এবং সে দেশের সামরিক বাহিনীতে তলানিতে এসে ঠেকে। এটাই লক্ষ্য ছিল পারভেজ মোশাররফের। সেই সময় শ্রীলঙ্কা থেকে সে দেশের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ পাকিস্তানের বিমানবন্দরে পৌঁছানোর সঙ্গে সঙ্গে রক্তপাতহীন সামরিক অভ্যুত্থানের মাধ্যমে নওয়াজ শরীফকে জেলবন্দি করে সেই সময় পাকিস্তানের প্রেসিডেন্ট পদ লাভ করেন জেনারেল পারভেজ মোশাররফ। বাকিটা সকলেরই জানা। তবে পারভেজ মোশাররফ যে কখনোই ভারতের সঙ্গে সুসম্পর্ক চাননি সেই বিষয়টি জলের মতন পরিষ্কার। অথচ উত্তরপ্রদেশে যে পারভেজ মোশাররফের জন্ম, এরপর পাকিস্তানের সেনাপ্রধান তার স্ত্রী শৈবাকে নিয়ে আজমির শরীফে গিয়ে প্রার্থনা করে এসেছিলেন। তার চিরকালীন লক্ষ্য ছিল ভারতকে দখল করে দিল্লির লালকেল্লায় পৌঁছে সেখানে পাক পতাকা উত্তোলন করা। সেটি তার জীবদ্দশায় আর হয়ে ওঠেনি, আর কোনোদিন হয়ে উঠবে না বলেও মনে করেন ভারতীয় বিভিন্ন সামরিক বিশেষজ্ঞরা। এমন যদি ভারতীয় সেনাদের কার্গিল বিজয়ের অভিযানকে যদি সমর্থন করেন এবং জেনারেল পারভেজ মোশাররফের ঐতিহাসিক ভুল সিদ্ধান্তকে যদি অবজ্ঞা করেন, সেই ক্ষেত্রে জয় হিন্দ কমেন্ট লিখে ভারতীয় সেনাদের প্রতি সমর্থন জানাবেন, এমনটাই আশা। নমস্কার।